আমি আপনাকে বলছি, আমি যবে থেকে ভোট দিচ্ছি তবে থেকে এই আঙুলে যে ছাপটা পড়ে সেটা কাস্তে হাতুড়িতেই পড়তো। আমি এবারে পাল্টেছি, কিন্তু তাও আমি কিন্তু ওখানে 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম যে কোথায় ভোটটা দেব। আমার বাবা মা সবাই, মানে আমার স্ত্রী সবাই ওই পন্থাটাকে বিশ্বাস করে, কিন্তু আমরা পন্থী নই। এবার পন্থীর মধ্যে যে জায়গায় ভাগ করবে তাই। এখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় চলে যাচ্ছিল যেটা এখন দেখা যাচ্ছে যে চারিদিকে শুধুমাত্র দুর্নীতি, 26,000 লোকের চাকরি চলে গেছে, এবং সেটাকে মানে কোনো রকম সেটাকে ঢাকার জন্য যত রকম উদ্যোগ, আমাদের অভয়া মারা গেলেন তাকে ঢাকার জন্য যত রকম উদ্যোগ। একটা সময় হলো অভয়ার আন্দোলনের জন্য জুনিয়র ডাক্তাররা অনশন করতে আরম্ভ করলো, এবং তারা সবাই কিন্তু আমার ছেলের বন্ধু, মানে একই ব্যাচে। হঠাৎ করে মানে আমরণ অনশন, এবং সত্যিকারের আমরণ অনশন, এটা কিন্তু আপনার তথাকথিত সিঙ্গুরের আমরণ অনশন নয়, কারণ এরা কিন্তু প্রতিদিন ওয়েট, তার কিটোন বডি, এগুলো সব মেজার করছিল। আমাকে বহু মানুষ, আমি ওখানে গেছি, ডাক্তারবাবু আপনি পারবেন এদের অনশন থেকে তুলতে। ইভেন আমাকে কিছু নেতাদের লিডারও আমায় বলেছেন আপনি চেষ্টা করুন, নয়তো এই ছেলেগুলো একটা যদি মারা যায় আমরা মানে পারবো না। তা আমার কাছে না কোনো অপশন ছিল না। আমি সেদিন ফোন করেছিলাম যে যেটা কি করে করা যায়। তা যার নাম পেয়েছিলাম, যিনি একমাত্র করতে পারেন, তার সাথে আমার 1:1 কথা হলো যে ব্যাপারটা একদম আপনার আমার মধ্যে গোপন থাকবে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সেখানে গিয়ে আমি বলেছিলাম যে দেখুন, অভয়া মারা গেছে, কিন্তু এই যে 5 জন ছেলে, এরা যদি একজনও মারা যায় তাহলে কিন্তু পুরো বাংলা জ্বলবে। এটা আপনি একটু সিএম কে বোঝান, সিএম যেন ওই যে কথা বলবো না ওই জায়গা থেকে একটু সরে আসেন। কিন্তু বেরিয়ে যে এত সাংবাদিক, আমি তো আর ঘোরেল পলিটিশিয়ান নই, তা সাংবাদিকরা এসেছে, আমি আর মোটামুটি তাদের এড়িয়ে যেতে যেতে বাড়িতে যেতে গাড়িতে দেখে আমি ব্রেকিং নিউজ হয়ে গেছি। এবং তখন যে গালিটা খেলাম না, মনটা খুব খারাপ হয়েছিল। আমি সত্যি বলি, এত গালি আমি জীবনে খাইনি। তা 2 দিন ধরে গালি খেলাম। 3 দিনের দিন যখন সিএম ওদের ফোন করলেন, এবং যিনি আমাদের সবচেয়ে উপরের প্রশাসনিক, তিনি গিয়ে দেখা করলেন এবং অনশন ভাঙলো, সেদিন বুঝলাম আমার দূত কাজে দিয়েছে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের পর্ব মুখে মুখে পডকাস্ট। আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন নামকরা চিকিৎসক, তিনি একজন সফল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তিনি একজন পলিটিক্যাল কমেন্টেটর। এবার আপনারা বুঝে গেছেন আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি। আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাঙ্কস জানাচ্ছি। আমি আড্ডা যেরকম শুরু করার আগে ম্যান্ডেটরিলি যেটা বলি সেটা একবার জানিয়ে দিই। আমাদের এই পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, যাদের ডিটেলস আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এদের শাখা আছে। এরা আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সোনা বা রূপো ক্রয় করে থাকেন। নারায়ণবাবু, আপনাকে আমার যেগুলো জিজ্ঞাস্য খুব ইম্পর্টেন্ট এবং সেলিব্রিটি। আপনি একজন চিকিৎসক, আপনি একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, ব্লগার, এবং প্রচুর পরামর্শ আপনি দেন, এবং সেই সঙ্গে আপনি প্রচুর ঘুরেও বেড়াতে যান। এই 3-4টে পরিচয়কে একসাথে কি করে ম্যানেজ করেন এবং কিভাবে আপনি শিডিউল করেন? দেখুন, ফার্স্ট অফ অল আমার পরিচয় হচ্ছে আমি একজন ডাক্তার। ডাক্তারি আমার পেশা এবং আমার নেশা, মানে আমার একটা প্যাশন। মানে সত্যি কথা বলতে কি, আজকে প্রায় 62 বছর বয়স হয়ে গেল। ডাক্তারি করতে ভালো লাগে, মানে এটা নয় ঠিক যে ডাক্তারি করে আমার রোজগার করতেই হবে, আমার এখন সেরকম পজিশন নয়। কিন্তু যদি কোনো রুগীকে ভালো করতে পারি আমার সত্যি খুব ভালো লাগে। এই ব্যাপারটা যে হঠাৎই এসেছিল, মানে ধরুন আমি হসপিটালে একদিন ঢুকছিলাম, ঢুকে দেখি আমার একজন পেশেন্ট
অজ্ঞান অবস্থায় হসপিটাল এমার্জেন্সিতে এসেছেন, মানে পড়ে গেছেন অজ্ঞান হয়ে। আমি কি হয়েছে আপনার? বলে মাথা ঘুরছিল, জিভের তলায় সরবিট্রেট দিয়েছি, তারপরে আর আমি জানি না। মানে তখনই মনে হলো যে মানুষের না প্রচুর কুসংস্কার আছে সাধারণ বাঙালিদের। সেটা ধরুন সরবিট্রেট নিয়ে হতে পারে, মানে সরবিট্রেট সব রোগের মহৌষধ। মানে সরবিট্রেটের যে বিপজ্জনক অ্যাসপেক্ট হচ্ছে, কারোর যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে জিভের তলায় সরবিট্রেট দিলে প্রেশার কমে যায়। আমি সেদিন বুঝলাম না, এটা বোঝানো উচিত। সেই যে শুরু হলো, তারপর দেখলাম তো অজস্র মিথ। এবং আমি যেটুকু ডাক্তারি সম্পর্কে জানি আমি ভাবলাম সেটাই আমি করি। প্রতিদিন ছোট ছোট রিল, কারণ অতটা টাইম নেই, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, তার মধ্যে অনেক কিছু বোঝানো। ধরুন আপনাকে যদি বলি কুমড়োর উপকারিতা, এরকম। আর মাঝে মাঝে একটু ঠাট্টা করেও রিল করি, সেগুলো একটু লাস্টে একটুখানি মানে একটু মানে হাস্যরসও জুড়ে দিই। এখন আপনাকে না প্রথম দিন ভাবতে হবে যে কোনটা এই সময়টা ভালো চলবে। আপনাকে ডাক্তারি আমি করছি, ডাক্তারি রিল আমি বানাচ্ছি। আপনাকে না যদি ভালো মানে কন্টেন্ট ক্রিয়েটার হতে হয়, 1 নম্বর কন্টেন্টটা ভালো হতে হবে এবং কনসিস্টেন্ট হতে হবে। আমি কিন্তু রোজ ধরুন এই দুপুর 12টা থেকে 3টের মধ্যে 1টা বা 2টো হেলথ রিলেটেড টিপস আমি দিই। এবং যেহেতু আমার ইন্টারনাল মেডিসিন সাবজেক্ট, সেহেতু কোনো নয়, আমি মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো জিনিসই আমাকে জানতে হয়, বেসিক আইডিয়াগুলো দিই। যেমন ধরুন ডায়াবেটিস, অন্তত একটা চোখ বন্ধ করে প্রত্যেক ডায়াবেটিক রোগী প্রতিদিন দেখুক যে তার চোখটা খারাপ হয়েছে কিনা, মানে এইরকম বেসিক। বা ইউরিন করতে গেলে প্রচুর ফেনা হচ্ছে, তাহলে তার কি হতে পারে, এই ধরনের মিথগুলো। এটা করতে করতে আমি দেখলাম না, সমাজ ব্যবস্থার উপরও তো একটা নজর পড়ে যায় যে সমাজ ব্যবস্থা গত 2015-16 সাল থেকে যেটা চলছে সেটা ঠিক আমাদের বাংলার সংস্কৃতির সাথে মেলে না। আমরা প্রথমে আমার খুব অবাক লাগতো, এত বড় বড় ফ্লেক্স কেন? না, আমরা তো ফ্লেক্স কালচার কোনোদিন দেখিনি। তারপর ফ্লেক্স হলো, তারপর দেখলাম সারাদিনই মেলা খেলা চলছে। আমাকে একজন বিখ্যাত শিল্পী বলেছিলেন, তিনি, আমি নামটা আইডেন্টিফাই করব না, বলছে কলকাতা শহরে এইরকম দৃশ্য দূষণ এর আগে কোনোদিন ছিল না। হ্যাঁ, মানে আপনি ভাবুন নন্দনে একটা ফিল্ম উৎসব হবে, সেখানে তো আমরা দেখতে অভ্যস্ত যে সেখানে একজন কোনো মানে বিখ্যাত কোনো, যেমন আমাদের সত্যজিৎ রায় ওপেন করলেন, এই সেটাই আমরা অভ্যস্ত ছিলাম। সেখানে একজন মানুষের মুখই শুধু দেখা যাচ্ছে। আর সত্যি কথা কি, রবীন্দ্রনাথের উপরে ওনার ফ্লেক্স, তলায় রবীন্দ্রনাথ, এগুলো কেমন দৃষ্টিকটু ব্যাপার। এবং আমি দেখতাম তাতে বেশ কিছু লোক হ্যাঁ হ্যাঁ এটাই হওয়া উচিত, মানে এই জিনিসটা যে আমার কি অসহ্য লাগতো। তখন থেকে আমি কিন্তু আস্তে আস্তে মানে চেষ্টা করলাম সচেতনতা বাড়ানো যে এটা ঠিক নয়। এবং সেটা আমার সবচেয়ে ভালো হলো এবছরের আগে যখন লোকসভা ইলেকশন হলো, তখন থেকে আমি এই সচেতনতা বাড়ানোটা, দেখবেন পলিটিক্যাল পোস্ট আমি অনেক বেশি দিতে আরম্ভ করলাম। ধরুন দিনে যদি 5টা দিই, 2টো হেলথ রিলেটেড থাকে, একটা জোকস থাকে, আর 2টো পলিটিক্যাল রিলেটেড। আর দেখুন কেউ যদি মানে 18 ঘন্টা করে কাজ করে, আমার যখন 28 বছর বয়স, আমি আরম্ভ করেছি এমডি কমপ্লিট করে, আজকে 62 বছর, তা সে 5 সপ্তাহ ছুটি মানে কাজ করার পর 1 সপ্তাহ ছুটি সে ডিজার্ভ করে। এবং সেটা খুব দূরে যেতে হবে না, আমি বলছি জাস্ট দার্জিলিংয়ে যেতে হবে না, আপনি ওই দার্জিলিংয়ে কাছাকাছি কোনো হোমস্টেতে থাকুন, মনটা অনেক ভালো হয়ে যাবে। মানে আমি তো এবার অরুণাচল গিয়ে আমি বলবো অসাধারণ লেগেছে। এটা আমিও করে থাকি আর কি, মানে জাস্ট বেরিয়ে যাও, কিছু না, শান্তিনিকেতন চলে গেল, পুরী, মানে অন্তত এখান থেকে বেরোতে পারলে না মানে ভালো লাগে, মানে কিছুটা আবার এনার্জি নিয়ে আবার ফিরে আসে। একই কাজ, মোনোটোনাস, ভালো লাগে, একটা রিবুটের কাজ করে, এটা সবারই করা উচিত। আপনি প্রথম দিকে যখন এই পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল জিনিসগুলো করতেন, অনেকেরই ধারণা ছিল, আমারও কিছুটা ধারণা ছিল যে আপনি কিছুটা বামপন্থী এবং বাম ঘেঁষা, যেটা গত 1-1.5 বছরে সেটা পাল্টালো
এবং পাল্টে একটা সময় যেটা দেখে মনে হচ্ছিল যে আপনি সরাসরি বিজেপিকে সাপোর্ট করার দিকে ঝুঁকেছেন, এটা কেন? না, সত্যি কথা বলতে কি, মানে আমরা যে সময় জন্মেছি, যদি 64 ওই সময়ের বেশিরভাগ মানুষ কিন্তু বামপন্থায় বিশ্বাস করত, কিন্তু তারা যে সবাই বামপন্থী তা কিন্তু নয়। কিন্তু বামপন্থীদের মধ্যে আমি ঢুকলাম মানে কি, আমি কোনো রকম তাদের কিন্তু মেম্বারশিপ বা এগুলো কিচ্ছু করিনি। আমার নিজের মনে হয়েছিল অন্তত লোকসভা ইলেকশনে এনাদের হেল্প করা উচিত। যদি একজন অন্তত এমপি ক্যান্ডিডেট যেতে পারে তাহলেও অন্তত কিছু বলতে পারবে, কারণ আমরা এর আগে আমরা যেরকম এমপিদের ক্যারেক্টার দেখতে অভ্যস্ত ছিলাম, আমি সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা বলছি, লেট সোমনাথ চট্টোপাধ্যায়, তার বদলে মিমিকে দেখতে তো আমরা অভ্যস্ত নই। না, সোমনাথ চট্টোপাধ্যায় কেন আপনি বলছেন? সোমনাথ চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ গুপ্ত, আমি গুরুদাস দাশগুপ্ত, মানে দে শুড বি বাগ্মি। এক নম্বর, একজন এমপি হতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, তার রাজনৈতিক সচেতনতা, সংবিধান তাকে জানতে হবে, এবং সে কোনো উল্টোপাল্টা মন্তব্য, আলপটকা মন্তব্য করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, হঠাৎ করে টোটাল চেঞ্জ হয়ে ফিল্ম আর্টিস্টরা এমপি হয়ে যাচ্ছে, যাদের সেই কিছু নেই। ডাক্তারও দুজন ছিলেন, এরকম বলবেন? হ্যাঁ, না, ডাক্তারও দুজন ছিলেন, আমি বলতে চাই না, কিন্তু তারা বোধহয় লোকসভায় বোধহয় ছিলেন না, রাজ্যসভায় নাকি? হ্যাঁ, রাজ্যসভায়। আমি লোকসভার কথাই বলছি। মানে তখন মনে হলো না, আমি এই পার্টিটাকে সমর্থন করি। তা পার্টির সাথে দেখুন, কাউকে বাইরে থেকে না আপনি বুঝতে পারবেন না, যখন ভেতরে ঢুকবেন। বামেদের মধ্যে আমি যেটা ফিল করলাম, বড্ড স্লো। যেমন এতগুলো ইস্যু, অভয়ার মৃত্যু থেকে আরম্ভ করে 26,000-এর চাকরি চলে যাওয়া, আজকে উল্টো দিকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গ অনেক আগেই উল্টে দিতেন উনি। তো বামেরা সেরকম কিচ্ছু প্রতিবাদ করতে পারেনি, তারা জাস্ট ওয়েট করছিল তাদের উপর মহল কি বলে। সেটাতে আমি খুব আশাহত হলাম। দ্বিতীয় আশাহত, ওদের ছোট ছোট গ্রুপ আছে প্রচুর, যেটা আমি পরে বুঝতে পারলাম, এবং মানে অনেকটা না কচ্ছপের মতো, কেউ একটু বড় হতে গেলেই টেনে নামিয়ে দেয়। মানে লিবারেল ব্যাপারটা কিন্তু নেই, ওরা যতই লিবারেল বলুক, ছেলেরা অত্যন্ত ভালো। আমি বলবো যে কলতান, দীপশিতা, এরা সত্যি পড়াশুনো জানা ছেলে, ভালো ছেলে। সৃজনের সাথে আমি একসাথে প্রচারও করেছি, প্রত্যেকে, এবং খুব ভালো বলে শতরূপ বলার মধ্যে। ইনফ্যাক্ট প্রতিকূলও খুব ভালো ছিল। মানে ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে তাদেরকে আমি পার্সোনালি হেল্পও করেছি ডিউরিং ইলেকশন, ফাইন্যান্সিয়ালি তাদের আমি হয়ে বলেছি। কিন্তু যখন রেজাল্ট বেরোলো, আমি বেশ অবাক হলাম যে একমাত্র দুজন ছাড়া সবার জামানত জব্দ হয়েছে। দমদমে যিনি দাঁড়িয়েছেন আর মোহাম্মদ সেলিম, এই দুজন মাত্র জামানত রাখতে পেরেছিলেন, এবং সব জায়গায় থার্ড পজিশন। তখন আমি নিজেকে ভাবলাম যে কোথায় গন্ডগোল হচ্ছে। তা গন্ডগোলে আমার বন্ধু যারা বাইরে আছে, ধরুন দিল্লি বা এরা, তারা তো আমায় যাচ্ছে তাই গালাগালি করতো যে তুই কেন এখনো বামকে সাপোর্ট করিস, তুই জানিস না মোদির নেতৃত্বে কতটা এগিয়ে গেছে। আমি বিশ্বাস করতাম না। তা এনিহাউ একটা সময় এলো যখন আমরা ডেসপারেট হয়ে গেলাম পশ্চিমবঙ্গবাসী, যে করে হোক তৃণমূল সরকারকে সরাতে হবে। তখন কিন্তু আমার কাছে চয়েস ছিল না, কারণ বাম সরাতে পারবে না, আমি বুঝে গেছিলাম তাদের যা অবস্থা। সুতরাং আমার কাছে একমাত্র অপশন ছিল বিজেপি। এবং সত্যি কথা বলতে কি, যখন প্রাইম মিনিস্টারের প্রথম যে ব্রিগেডে ভাষণটা, আমাকে ওনারা যেভাবে সম্মান দিয়ে ভিভিআইপি সিটে নিয়ে যায়, এবং সেখান থেকে আমি প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনি, আমার মনে হয়েছিল ওই বক্তৃতাটা কিন্তু আমার মনের মধ্যে অনেকটা গেঁথে গেছিল। এবং সত্যিকারের কি, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে হয়তো তথাকথিত মিডিয়া দেখায়, কিন্তু ইন্ডিয়ার জিডিপি তো বেড়েছে। আমরা এখন যুদ্ধের বাজারে যাই বলি না কেন, পেট্রোল 100 টাকাতে হলেও কিনছি। এবং আমার যে ইউকের বন্ধু আছে, ওদের 35 to 40%
মানে হাইক হয়েছে। USA তেও হয়েছে। ইউএসএ তো রত্নেশ্বর বলে আমার যে বন্ধু আছে, সে তো বলে প্রচুর বেড়ে গেছে। সুতরাং সেই ইনফ্লেশনের মধ্যে প্লাস এই জিও পলিটিক্যাল সিনারিও, যেখানে বাংলাদেশে একজন আমাদের মানে অত্যন্ত মানে বাজে রকমের একজন ছিলেন, তিনি চলে গেছেন, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর নেই। পশ্চিম দিকে পাকিস্তান, উপরে চায়না। সুতরাং দেশকে রক্ষা করার অগ্রাধিকার স্ট্র্যাটেজিক একটা জায়গায় অবস্থিত। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, দেখুন এদিকে চিকেন নেক, এদিকে বাংলাদেশের জামাত, আর উপরেই ঠিক চায়না। সুতরাং আমার মনে হলো এটা রাইট টাইম। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির কাছে দাসখত দিইনি, বাম পন্থাকে আমি সাপোর্ট করতে পারি। তা আমার যদি 10 লাখ ফলোয়ার থাকে, তাদেরকে যদি আমি বলতে পারি এটা, যে দয়া করে ভোট ভাগ করতে দেবেন না, ভোটটা একটা জায়গায় দিন, বিরোধী ভোট এক কাট্টা হোক। আমার মনে হয় কিছু লোক ইনফ্লুয়েন্সড হয়েছে আমার কথাতে। আমার একজন পেশেন্ট আমাকে দেখাতে এসেছিলেন, বয়স ধরুন প্রায় 56-57 বছর, এসে বললো, ডাক্তারবাবু এই প্রথম পদ্মে ছাপ দিলাম, বরাবর কাস্তে হাতুড়ি তারায় দিই, আমি না বেরিয়ে অনেকক্ষণ ধরে কেঁদেছি। আমি আপনার কথা শুনে আমি কিন্তু কাস্তে হাতুড়ির বদলে পদ্মে ছাপ দিলাম। অগ্রজ সাংবাদিক সুমন দা, মানে আমার একটা সময় বস ছিলেন আনন্দবাজারে, সুমন চট্টোপাধ্যায় বলেছিলেন আমাকে যে অনেক সময় মানুষ না চাঁদ সদাগরের মতো বাঁ হাতে পুজোটা দেয়, সেই পুজোটা এবারে হয়তো বিজেপিকে দেবে, মানে পুজো দিয়েছে বিজেপিকে কিন্তু সেটা বাঁ হাতে দিয়েছে কিছুটা অনিচ্ছার সঙ্গে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি যবে থেকে ভোট দিচ্ছি তবে থেকে এই আঙুলে যে ছাপটা পড়ে সেটা কাস্তে হাতুড়িতেই পড়তো। এবারে প্রথম যখন আমি ওটার সামনে দাঁড়ালাম, এটা আপনি না বললেও পারেন, তার কারণ হচ্ছে কি জানেন তো, ভোট আমাদের কিন্তু গোপন না। আমি এবারে পাল্টেছি, কিন্তু তাও আমি কিন্তু ওখানে 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম যে কোথায় ভোটটা দেব। আমি বলছি মানে দেখুন, মাথায় তো গেঁথে রয়েছে, আমার বাবা মা সবাই, মানে আমার স্ত্রী সবাই ওই পন্থাটাকে বিশ্বাস করে, কিন্তু আমরা পন্থী নই। এবার পন্থীর মধ্যে যে জায়গায় ভাগ করবে তাই, মানে একটা হয় হচ্ছে ধরুন ইস্ট বেঙ্গল মুভমেন্টের সাপোর্টার, আরেকটা কিছু মানুষ তা সত্ত্বেও থাকে যারা ফুটবল ভালোবাসে, মানে ফুটবল ইন টোটালিটি। হ্যাঁ, আপনি ওই দলটায় পড়ছেন আর কি না। যদি কোনো ধরুন বেঙ্গলের রিপ্রেজেন্টেশন মোহনবাগান করে, তাহলে আমি ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়েও কিন্তু আমি মোহনবাগানকে সাপোর্ট করবো। ঠিকই তাই। এখানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় চলে যাচ্ছিল, যেটা এখন দেখা যাচ্ছে যে চারিদিকে শুধুমাত্র দুর্নীতি, 26,000 লোকের চাকরি চলে গেছে, এবং সেটাকে মানে কোনো রকম সেটাকে ঢাকার জন্য যত রকম উদ্যোগ, আমাদের অভয়া মারা গেলেন তাকে ঢাকার জন্য যত রকম উদ্যোগ। আরেকটা ব্যাপারও আমার খুব বাজে লেগেছে, আমার এখানে বলাটাই ভালো, কারণ তো গল্পের মধ্যে তো বলতেই পারি, যে ধরুন অভয় আন্দোলনের সময় না আমি কিছুটা এগিয়ে ছিলাম, মানে সামনের ফ্রন্টে ছিলাম। তা একটা সময় হলো অভয়ার আন্দোলনের জন্য জুনিয়র ডাক্তাররা অনশন করতে আরম্ভ করলো, এবং তারা সবাই কিন্তু আমার ছেলের বন্ধু, মানে একই ব্যাচে। হঠাৎ করে মানে আমরণ অনশন, এবং সত্যিকারের আমরণ অনশন, এটা কিন্তু আপনার তথাকথিত সিঙ্গুরের আমরণ অনশন নয়, কারণ এরা কিন্তু প্রতিদিন ওয়েট, তার কিটোন বডি, এগুলো সব মেজার করছিল। আমাকে বহু মানুষ, আমি ওখানে গেছি, ডাক্তারবাবু আপনি পারবেন এদের অনশন থেকে তুলতে। ইভেন আমাকে কিছু নেতাদের লিডারও আমায় বলেছেন, আপনি চেষ্টা করুন, নয়তো এই ছেলেগুলো একটা যদি মারা যায় আমরা মানে পারবো না। তা আমার কাছে না কোনো অপশন ছিল না। আমি সেদিন ফোন করেছিলাম যে যেটা কি করে করা যায়। তা যার নাম পেয়েছিলাম, যিনি একমাত্র করতে পারেন, তার সাথে আমার 1:1 কথা হলো যে ব্যাপারটা একদম আপনার আমার মধ্যে গোপন থাকবে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। সেখানে গিয়ে আমি বলেছিলাম যে দেখুন, অভয়া মারা গেছে, কিন্তু এই যে 5 জন ছেলে, এরা যদি একজনও মারা যায় তাহলে কিন্তু পুরো বাংলা জ্বলবে। এটা আপনি একটু সিএম কে বোঝান
সিএম যেন ওই যে কথা বলবো না ওই জায়গা থেকে একটু সরে আসেন। কিন্তু বেরিয়ে যে এত সাংবাদিক, আমি তো আর ঘোরেল পলিটিশিয়ান নই, তা সাংবাদিকরা এসেছে, আমি আর মোটামুটি তাদের এড়িয়ে যেতে যেতে বাড়িতে যেতে গাড়িতে দেখে আমি ব্রেকিং নিউজ হয়ে গেছি। এবং তখন যে গালিটা খেলাম না, মনটা খুব খারাপ হয়েছিল। আমি সত্যি বলি, এত গালি আমি জীবনে খাইনি। তা 2 দিন ধরে গালি খেলাম। 3 দিনের দিন যখন সিএম ওদের ফোন করলেন এবং যিনি আমাদের সবচেয়ে উপরের প্রশাসনিক, তিনি গিয়ে দেখা করলেন এবং অনশন ভাঙলো, সেদিন বুঝলাম আমার দূত কাজে দিয়েছে। কিন্তু মাঝখান থেকে গালিটা হজম হয়ে একটা সুবিধা করলো কি, এর পরের ইলেকশনের আগে যে আমি বলতে আরম্ভ করলাম, তখন বাম এবং তৃণমূল দুজনে মিলে এমন আমাকে ট্রোল করতে আরম্ভ করলো, সেগুলো আমি মাথায় গেল না। মানে বলতে পারেন আগে ট্রোলিং এর এফেক্টে আমার একটা ইমিউনিটি হয়ে গেছিল। হ্যাঁ, পাত্তাই দিতাম না, ঠিক আছে ওরা বলছে বলুক, আমি আমার কাজ করে যাই। অনেক বামপন্থীদের ভেতরে ভেতরে একটা ধারণা ছিল এই তৃণমূল থাকলে এই পরিস্থিতি কিছুতেই শোধরানো যাবে না, কারণ ওরা ভোট চুরি করবে, অমুক করবে, ইত্যাদি ইত্যাদি হবে। বরং যদি কোনোভাবে বিজেপি চলে আসে, তাহলে বরং একটা প্রপার বিরোধী দল হিসেবে আমরা ইমার্জ করতে পারি এবং পরবর্তীকালে আমরা পাওয়ারে এলাম কি এলাম না, কিন্তু অ্যাটলিস্ট এই জায়গাটা উদ্ভব হবে। আপনার মধ্যেও কি সেই রকম কোনো বোধ কাজ করেছিল? যেটা না না, আমার কিন্তু বামপন্থীরা প্রধান বিরোধী হবে কি হবে না আমি জানতে চাইনি। তবে এটা বুঝেছিলাম 1% ভোটের সুইং যদি বামপন্থীদের থেকে করতে পারি, তাহলে কিন্তু সেটা বিরাট ইম্প্যাক্ট ফেলবে। বামপন্থীদের ভোট কিন্তু কমেনি, মানে যা ছিল 4.5%, একটু তো কমেছে। না, কমেনি, 5% ছিল, তাই রয়েছে। আগের বারের আপনি দেখুন, আগের বারের থেকে ইনফ্যাক্ট বেড়েছে। আমি এই কারণে বলছি যে আগের বারে বামফ্রন্টের ভোট পার্সেন্টেজ যেটা ছিল, সেটা হচ্ছে যে বামফ্রন্ট যেহেতু বহু জায়গায় সিট দেয়নি, মানে ইলেকশনে দাঁড়ায়নি, সুতরাং তার ভোট পার্সেন্টেজ কম ছিল। তো এবার যেহেতু সব জায়গায় সিট দিয়েছে, তার ভোট পার্সেন্টেজ বেড়েছে এবং সেটা স্বাভাবিকভাবেই বাড়বে। সেটাকে যদি ডিভাইড করেন গতবারের মতো না, তাহলেও বামফ্রন্টের ভোট সেম আছে। এনিহাউ, যে কেউ আমার মতো করে ইন্সপায়ার হলো। আমি যেমন ভদ্রমহিলার বললাম যে বাইরে বেরিয়ে অনেকক্ষণ কেঁদেছেন, এরকম লোকও আছে। কিন্তু দেখুন, এটা আমি আপনার সাথে সরাসরি আলোচনা করছি, যেহেতু আমরা আড্ডাই মারছি। আমরা খুব ভালো করে জানি বিজেপির আইডিওলজি কি। মানে একটা আইডিওলজিক্যাল বেস তো একটা পলিটিক্যাল পার্টির থাকে। আপনি সেটাতে সম্মত না হতে পারেন, আমি সেটাতে সম্মত হতে পারি, কিন্তু এটা তো আছে। লেফটের কিন্তু একটা আইডিওলজি আছে, তার মধ্যে নানান বিরোধ স্ববিরোধ সবই আছে, কিন্তু তার সত্ত্বেও একটা আইডিওলজি আছে। আমরা সবাই জানি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা আইডিওলজি আছে। প্রশ্নটা যেটা আমার বরাবর ছিল যে তৃণমূলের আইডিওলজিটা কি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে। প্রথম দিকে হয়তো ছিল যে সিপিএম তারাও রাজ্য বাঁচাও, একটা আইডিওলজি, কিন্তু তারপরে তো একটা পলিটিক্যাল আইডিওলজি লাগে। যেখানে আমার একটা ধারণা ছিল যে ইলেকশন হয়ে যাওয়ার পরে এই পার্টিটা বেশি দিন টিকবে না, 6 মাস 8 মাস, বছর খানেকের বেশি টিকবে না। কিন্তু সেটা এত তাড়াতাড়ি হবে এটা আপনি অ্যান্টিসিপেট করেছিলেন? একমাত্র অ্যান্টিসিপেট করেছিলেন কমরেড গৌতম দেব। একদম পরিষ্কার আজ থেকে 15 বছর আগে বলেছেন যে আমরা থাকবো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকবে বিজেপি, কিন্তু তৃণমূল উল্কার মতো উঠেছে, উল্কার মতো চলে যাবে, মমতা ব্যানার্জি একটা হাইফেন হয়ে থাকবে। এই কথাটা কিন্তু ওনার বলা পসিবলি 2012-তে। হ্যাঁ, মানে আমি কিন্তু ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করি এবং ওনার সাথে আমার খুবই ঘনিষ্ঠতা চিকিৎসা শাস্ত্রের ব্যাপারে। 6 মাস কি 6 সপ্তাহের মধ্যে তো আজকে দেখছি ভেঙে চলছে। মানে আমি সেদিন যেটা বলেছিলাম না, মানে একটা জায়গায় কোথায় এটা বললাম যে ছোটবেলায় আমরা লক্ষ্মীর ভান্ডার বলে একটা থাকতো, তো ওই যে আমরা কয়েনগুলো ফেলতাম মাটির, তারপর ঝপ করে ভেঙে ফেলে দিতাম, চৌচির হয়ে পড়ে যেত, পয়সাগুলো ছড়িয়ে যেত। তৃণমূলের সেই হয়েছে, পুরোটা ভেঙে গেছে, আর কে কত পয়সা লুটেছে সেগুলো একটা করে ধরা পড়ছে। এখন লোকেদের তো একটাই প্রশ্ন, আজকে কে ধরা পড়লো? শুধু আপনি যদি দেখেন যে এখন অন্য কোনো, ধরুন নেটফ্লিক্সের বা ধরুন আপনাদের বিনোদনের চ্যানেলের টিআরপি যা, বোধহয় সংবাদ মাধ্যমে টিআরপি এখন অনেক বেড়ে গেছে। আরে আমার হেলথ রিলেটেড টপিকসও ভালো চলছে না, কি আমাদের পডকাস্টও কমে গেছে একই কারণে। হ্যাঁ, এখন শুধু লোক চুরির কথা জানতে চাইছে, চোর ধরা পড়লো কিনা, পচা ডিম ছুড়লো কিনা।
একটা হকার উচ্ছেদ, বিশেষ করে রেলের জমিতে হকার উচ্ছেদ অন্যান্য জায়গায় এখনো তৈরি হয়নি, মানে ওই জিনিসটা এখনো ঘটেনি। একমাত্র আমাদের ওই যেটাকে আমরা ফ্লাওয়ার মার্কেট বলি সেই জায়গাতে নোটিশ দেওয়া হয়েছে। তো এইটাতে একমাত্র আমরা দেখলাম যে দাঁড়ালো কিন্তু বামপন্থীরা, এবং আইএনটিইউসিও দাঁড়িয়েছে, মানে ইয়ের সংগঠন। এইটা তো প্রথমত যে দল হেরে প্রধান বিরোধী হয়েছে তাদেরই তো প্রথমে এগিয়ে যাওয়া দরকার ছিল। এইটাকে আপনি কতটা সিগনিফিক্যান্ট বলে মনে করেন? কারণ দলটার আদর্শ ছিল না, দলটা একজনের উপর দাঁড়িয়েছিল এবং দলের আদর্শ ছিল লুটে পুটে খাও। এবার তৃণমূলের নেতারা কিন্তু সত্যিকারে হাওয়া হয়ে গেছে, কারণ ওরা বুঝতে পেরেছে জনরোষ কি ব্যাপার। সুতরাং এটাই তাদের তো মুখ দেখানোর ব্যাপার নেই, তারা বেরোলেই যদি আজকে অভিষেক ব্যানার্জিকে চোর এবং ডিম ছোড়া দেখতে হয় এবং কোনো হসপিটাল তাকে অ্যাডমিট না করে, মমতা ব্যানার্জিকে কেউ পাত্তা না দেয়, কালীঘাটের মন্দিরে গিয়ে নিজে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তৃণমূলের অন্য লোকেরা করবেটা কি? আর বামপন্থী ছেলেদের তো আদর্শ আছে, তারা প্রতিরোধ তাদের মতো করে ঠিক করবে, কিন্তু সেটা ঠিক না বেঠিক সেটা নিয়ে প্রচন্ড প্রশ্ন হতে পারে। কারণ জমিটা রেলের, এবং রেল কিন্তু 3 মাস আগে উচ্ছেদের নোটিশ দিয়েছিল, এবং কখনো আইনি হকার বলে কিছু হয় না, হকার মানেই বেআইনি। ধরুন এই বেআইনি হকার বস্তুটা শুধু রেলের জমিতে তো নয়, যেখান দিয়ে পেডেস্ট্রিয়ানরা হাঁটে। ধরুন আজকে গড়িয়াহাটের ফুটপাত, আমি নিজে সাউথ পয়েন্ট স্কুলে পড়েছি বলে আমি খুব ভালো করে জানি। আমরা থাকতাম হচ্ছে কালীঘাটে, ইনফ্যাক্ট মমতা ব্যানার্জির বাড়ির খুব কাছে। আমি যেটা জিজ্ঞেস করছি, সেই সময় যে হকার ছিল, কিন্তু তারা সত্যি সত্যি উদ্বাস্তু হকার ইত্যাদি, মানে যারা সত্যি সত্যি সেই সময় বিভিন্ন সময় দেশভাগের ফলে হোক বা মুক্তিযুদ্ধের পরে হোক, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে অনেকে যারা বাধ্য হয়ে চলে এসছে, এরকম হকার অনেককে আমরা দেখতাম। এবং গড়িয়াহাট মূলত আমি গিয়ে দেখেছি বাংলা ভাষায় কথা বলতে ওই হকাররা। ওই চরিত্রটা তো পাল্টে গেছে, এবং পুরো জমিটা মানে সেই একদম বালিগঞ্জ স্টেশন থেকে শুরু করে রাসবিহারী মোড় অবধি, প্রায় শ্মশান অবধি হকাররাই হাঁটে, এবং রাস্তার লোকেরা হাঁটতে পারে না, তাকে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, তার ফলে ট্রাফিক মুভমেন্টের গন্ডগোল হচ্ছে। এই পুরো জিনিসটার মধ্যে ঠিক না ভুলের মধ্যে যে প্রশ্নটা আসে, এতগুলো লোকের রুটি রুজি, একটা মানুষের পক্ষে দুপুরবেলার খাওয়া, আমি এটার কথা বলছি, আমি একটা সেক্টর 5 এর কথা বলছি, যারা অফিসে কাজ করেন তারা দুপুরবেলা সত্যি সত্যি তো 40 টাকায় একটা ফুল ভেজ মিল খেতে পারেন, এবং সেটা স্বাস্থ্যসম্মত, এবং সেটা গড়িয়াহাটের মোড়েও যেরকম জায়গা, এরকম অনেকগুলো জায়গা আছে। এবার এই লোকগুলো তাহলে খাবে কোথায়? মানে আমি শুধু উঠে যাচ্ছে বলে আমি বলছি না, সাধারণ এই পথ চলতি মানুষগুলো, হকার উঠে গেলে এই মানুষগুলো খাবে কোথায়? ওখানে তো দামি রেস্টুরেন্ট ছাড়া তাদের তো ঢোকার উপায় থাকবে না, তারা কি না খেয়ে থাকবে? এটা রেল স্টেশনের ক্ষেত্রেও হতে পারে। এটা না খুব আমার মনে হয় যে খুব বড় প্রশ্ন, এবং এক কথায় এটার উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট। তবে রেলের জমি রেলের, সেখানে হকার উচ্ছেদ লিগালি এটা দরকার, এবং সেটা সেফটি ফর দ্য প্যাসেঞ্জার। আমি জাস্ট ছোট্ট ইয়ার্কি করেই জিজ্ঞেস করছি, মোদি যখন এই রেলের ওখানে চা বেচতেন বলে উনি বলেন, তখন বোধহয় হকার উচ্ছেদ হতো না? ওই দিকটা দেখেও তো উনি একটু চাওয়ালাদের কনসিডার করতে পারতেন। সেটা আমি বলতে পারি বিজেপি নেতৃত্বকে, যে তখন তো উনি হকারই ছিলেন, তাহলে হকারদের ব্যাপারে। কিন্তু আপনি যেটা গড়িয়াহাট থেকে বললেন না, তাহলে গড়িয়াহাট কেন, আপনাদের ওদিকে দেখুন, এটা আস্তে আস্তে কি হয়েছে, হকারদেরও শ্রেণী পাল্টেছে। গরিব হকার, তারা তো আর গরিব থাকেনি, আস্তে আস্তে তারা চেঞ্জ হয়েছে, এবং হাত বদল হচ্ছে। তো হকারের জায়গাটা ইললিগাল, কিন্তু হাত বদলের জন্য তো 5 থেকে 10 লাখ টাকা আপনার টিএমসির লোককে দিতে হয়েছে, এবং প্রতি মাসে তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো, টোল, মানে গুন্ডা ট্যাক্স বলি আমি। তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হলো আপনার মতে? কি আমার মতে তো টিএমসি ক্ষতিগ্রস্ত হলো। এই যে এতটা টাকা রোজগার করতো টিএমসির যারা গুন্ডা, তারা তো একদম পথে বসে গেল। হকারদের কখনো আগে থেকে পুনর্বাসন দিয়ে তোলা সম্ভব না, এটা অপারেশন সানশাইনে আমরা দেখেছি। তখন আমি নর্থ ক্যালকাটায় থাকি, কারণ একদম পুরো মানে সুভাষ চক্রবর্তী পুরো ফাঁকা করে দিলেন, মানে একদম মানে বাগবাজার থেকে হাতিবাগান সোজা দেখা যাচ্ছে।
তার পরিবর্তে হকারদের পুনর্বাসনের জায়গা দিলেন গ্যালি স্ট্রিটের। আমি আপনাকে নিয়ে দেখাতে পারি, একজনও হকার ওখানে বসে নেই। কোনো হকার কিন্তু তার নিজের জায়গা ছেড়ে যায়নি। অপারেশন সানশাইন হলো, বছর খানেকের মধ্যে আবার ব্যাক টু নর্মাল। গড়িয়াতেও তাই হয়েছিল অ্যাকচুয়ালি। তার চেয়েও বড় কথা কি, আমাদের যে ধরুন কিছুদিন আগে মমতা ব্যানার্জি হকার তুলতে বলেছিলেন বরানগরে, আমি জানি সেটা। তখন আমার অনেক কাউন্সিলর বলছিল এদের তুলবো কি করে, কিন্তু এটা তো নেতৃত্বের কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোলার কারণ ছিল অন্য। তুলিয়ে আবার যে বসান যদি, তাহলে আবার কয়েক লাখ টাকা পাবেন না। আচ্ছা, আপনি ওইভাবে বলছেন? আমি সার্কাস্টিক্যালি বলছি না, এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট। আপনি হকারটা তুলে দিলেন, করে আবার হকারদের বসালেন, পার বসার জায়গা পিছু 5 লাখ নিন। তাহলে ভাবুন একজন কাউন্সিলর না তো কি করে এরকম এত গাড়ি বাড়ি এত সোনা দানা পড়ে থাকে। সুতরাং একটা দিকে ভাবুন, আমরা ইনডাইরেক্টলি তোলাবাজি প্রশ্রয় করছি হকারদের বসতে দিয়ে। হকারদের জন্য আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নীতি থাকা উচিত যে হকাররা কোনো স্থায়ী স্ট্রাকচার করতে পারবে না। ট্রলি করে হকার ভেন্ড করুক। ধরুন পাড়ায়, আমি জানি না আপনাদের পাড়ায় দুয়ারের সবজি যায় কি? আমাদের পাড়ায় যেমন খুব সুবিধা, আমাদের বাজারে যেতে হয় না, বলে যায়, তারা একটু বেশি টাকা নেয় কিন্তু ওইভাবে তারা আসে, একটা ট্রলি করে ঠেলে। এবং বিদেশের বহু জায়গায় ভেন্ডারদের জায়গা সম্পূর্ণ আলাদা থাকে এবং যারা ভেন্ডার থেকে নিতে চায় সেই জায়গাটা। আমরা স্থায়ী বসার জায়গাটা আমার মনে হয় গভর্নমেন্ট কোনোদিনই আইনগত দেবে না। ওদের রিহ্যাবিলিটেশনের জন্য গভর্নমেন্টের উচিত যে এক্সিস্টিং স্কিমগুলো আছে, যাতে 10 থেকে 50,000 টাকা তারা পেতে পারে উইদাউট এনি ওয়ারেন্টি, সেই ব্যাপারগুলো দিয়ে তাদের স্বনির্ভর করা। হাইকোর্টেরই নির্দেশ আছে অবৈধ স্ট্রাকচার ভাঙতে হবে। এ ব্যাপারে কিন্তু আমার মনে হয় বিকাশবাবু লড়ে হয়তো তপসিয়াতে হকার নয়, মানে আমি বলছি ইললিগাল স্ট্রাকচারের জন্য একটা ইনজাংশন দিয়েছে, যেটাতে আমার কিন্তু খুব গায়ে লেগেছে। উনি এ ব্যাপারে নাক না গলালেই পারতেন, কারণ এটা জাভেদ খানের মতো একজন গুণের ইললিগাল স্ট্রাকচারকে ভাঙা হচ্ছে, সেখানে আমি কেন দাঁড়াবো? আমার যদি মরাল থাকে আমি দাঁড়াবো না। কিন্তু ডাক্তারি ক্ষেত্রে আলাদা। আমার কাছে যদি কেউ মৃত্যুশয্যায় আসে, সে কোন দল আমার বিচার করার ক্ষমতা নেই, তাকে আমাকে ভালো করতেই হবে। আপনারা ওথের আন্ডারে, তখন ওথের আন্ডারে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু ইললিগাল ইজ ইললিগাল। কিন্তু গভর্নমেন্টের যদি বলি যে কেন এত তাড়াহুড়ো করছে, যেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে, আমি একটা কথা বুঝি, লোহা গরম থাকতে থাকতে পেটা উচিত। এই যে 208টা ম্যান্ডেট নিয়ে করেছে, একটু ওয়েট করলে কিন্তু আর হকার উচ্ছেদ হতো না। অন্তত স্টেশনে যেটা হচ্ছে সেটা আমি সাপোর্ট করি। রাস্তায় যারা হচ্ছে তাদেরকে একটুখানি অফার দিক না, যে দেখো বাবা, তোমাকে তো আর 10 লক্ষ টাকা দিচ্ছি না, 10 লক্ষ টাকা তোমাকে দিতে হয়নি, তোমায় মাসে মাসে তোলাবাড়ি দিতে হবে না, তার বদলে তোমাদের যে স্কিমটা আছে তোমাদের আমরা ফার্স্ট প্রেফারেন্স দেব, যে তোমাদের ব্যাংকের সাথে যাতে ব্যাংক তোমাদের ধার দেয়, সেই দিয়ে তোমরা করে খাও, এবং অবশ্যই মুভেবল অবজেক্টে হকারি করো। যেটা অ্যাকচুয়ালি আমাদের হকার অ্যাক্টে, কেএমসি অ্যাক্টেও যেটা রয়েছে, লাইসেন্স নিয়ে তুমি মুভেবল ভাবে তুমি কাজ করতে পারো। যদি দেখেন যে ইউনিয়নবাজি সিপিএম এর আছে, ইউনিয়নবাজি টিএমসির আছে, আচ্ছা বিজেপির কি ইউনিয়নবাজি আছে? ইউনিয়নবাজি নেই। তার কারণ হচ্ছে ওরা তো কি বলবো, ওরা তো প্রো লেবার নয়। প্রো লেবার না থাকলে ওরা কিন্তু এটা বিশ্বাস করে না। আরএসএস এর সাথে মিশে আমি যেটা বুঝেছি, বহু ভুল লোককে বোঝানো হয়েছে। আরএসএস উগ্র মুসলিম বিরোধী কিন্তু নয়, তারা ইন্ডিয়ান মুসলিমকে স্বাগত করে। যারা জিহাদি মুসলিমকে আরএসএস সহ্য করতে পারে না। নাম্বার 2, আজকে কলকাতা কিন্তু থাকতো হচ্ছে বাংলাদেশে, যদি আজকে একজন ভদ্রলোক মুখোপাধ্যায় টাইটেল, তিনি যদি না এগিয়ে আসতেন। আচ্ছা বলুন তো দেখি, আমার বাড়ি ছিল যশোরে,
আমার বাবাকে কেন যশোর থেকে তুলে চলে আসতে হলো? আমার বাবাও তো ঢাকার, আমার মা এটা বরিশালের। কিন্তু গর্ব করে বলার ব্যাপার না। আমার তো মনে হয় এটা নিয়ে একটু চিন্তা করা উচিত যে আমাদের যশোরে একটা বাড়ি ছিল, সেই বাড়ি ছাড়া হয়ে আমরা এখানে এসে একদম জিরো থেকে শুরু করেছি। এখনো অত্যাচার চলছে, কারণ যতদিন না এডুকেশন মুসলিম কমিউনিটির মধ্যে ঢুকছে, মাদ্রাসাগুলো যতক্ষণ না কনভার্ট হচ্ছে স্কুলে, ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা চলতে থাকবে। মাদ্রাসা হচ্ছে একটা এডুকেশন সিস্টেম, যে সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি খুব মন দিয়ে ভেবে দেখেন, এই সিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি এই স্কুল এডুকেশন সিস্টেমের থেকে অনেক পুরনো সারা বিশ্বে। ঠিক যেমন আমাদের স্কুল এডুকেশনের থেকে অনেক পুরনো হচ্ছে আমাদের হিন্দুদের টোল এবং ওই যেটা সংস্কৃতে যেটা সংস্কৃতে যেটা হতো, পরবর্তীকালে যেটা মানে যাকে গুরু মানা হতো, অধ্যক্ষ বলা হতো, আশ্রম, শিক্ষার আশ্রম, সেগুলো হচ্ছে রেজিস্টার্ড মাদ্রাসা। হ্যাঁ, এবার আনরেজিস্টার্ড মাদ্রাসা কতগুলো আছে, বা যদি সেগুলো আনরেজিস্টার্ড মাদ্রাসাটা তো ঠিক আছে, এটা ধর্ম প্রচারের উদ্দেশ্যে, আমি সেটার দিকে একদমই বলছি না, কিন্তু রেজিস্টার্ড মাদ্রাসা পদ্ধতিটা যদি আজকে আমাদের টোল সিস্টেম, তাতে কি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ানো হয় ভালোভাবে? হ্যাঁ, ভালোভাবে পড়ানো হয়। অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এও যায় ওখান থেকে। কারণ আমি এমন অনেক জায়গা দেখেছি, আমি মুর্শিদাবাদের ভেতরে ভেতরে ঘুরে আমি দেখেছি যে যেখানে এই পরিস্থিতিতে আছে, যেখানে কাছাকাছি ভালো স্কুলের থেকে ভালো মাদ্রাসা আছে, এবং তারা অনেকে কিন্তু হিন্দুরাও কিন্তু ওইখানে পড়তে যায়। অ্যাটলিস্ট মাদ্রাসাগুলোকে একটা অ্যাক্টের মধ্যে আনা, যে বেআইনি মাদ্রাসা, এবং তাদের কি কোর্স, মাদ্রাসার মন্ত্রী তো ছিলেন, কিন্তু সবেতেই তো 2 নম্বরই বোঝা যায় না। এখন সত্যি বোঝা যায় না, সমস্যাটা ওইখানে। আপনি যে ডাক্তারি নিয়ে যে এত কথা বলেন এবং ডায়েট নিয়ে যে কথাগুলো বলেন, তো আসলে ডায়েটটার তো অতটা ইম্পর্টেন্স দেওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে যে আপনাদের বেসিক মূলত হচ্ছে ইটস এসেনশিয়ালি যে আপনার সিমটম অনুযায়ী চিকিৎসা করা হয়, নট চিকিৎসা অফ দ্য সিস্টেম। না 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 না, একদম ভুল আমি বলছি। হ্যাঁ, এটা একটু বুঝিয়ে বলুন তোমাকে। এখনকার দিনে না ডাক্তারিটা সম্পূর্ণ গত 10 বছরের যে ডাক্তারি, বা আমি যখন এমডিতে পাশ করেছি, ডাক্তারি ব্যাপারটা অনেক পাল্টে গেছে। আমরা এখন প্রত্যেকটা রোগের না প্যাথোফিজিওলজি এবং মলিকুলার জেনেটিক্স নিয়ে ভাবি। আচ্ছা, আমি আপনাকে 2টো এক্সাম্পল দিই, যে রোগটা কোনোদিন সারতো না। ধরুন হেপাটাইটিস সি, আমার এক আত্মীয় মারা গেছে, আজকাল অ্যান্টিভাইরাল এমন এসেছে যে মোটামুটি 25-26 হাজার টাকা খরচ করলে সে কিন্তু পুরোপুরি সেরে যায়। শোন, ডাক্তারি সায়েন্সটা না মোটেও না। আমি আজ এটা ইন্টারনাল মেডিসিনে এটা হচ্ছে আমার খুব ভালো লাগে, কেন এটা পাজল সলভ করা। ধরুন আপনার কাছে একজন কেউ জ্বর নিয়ে এলো, সেই জ্বরটা টাইফয়েড না ডেঙ্গু না ভাইরাল ফিভার না ব্লাড ক্যান্সারের বহিঃপ্রকাশ, সেটা আপনাকে একটা একটা করে টেস্ট করে এবং তাকে চেক করে আলটিমেটলি বুঝতে হবে কোনটা কি। আমাদেরটা কিন্তু সিমটম অনুযায়ী না, যে জ্বর হয়েছে জ্বরকে প্যারাসিটামল দিয়ে কমালাম, মোটেও না। এটা হচ্ছে হয়তো প্রাইভেট প্র্যাকটিশনাররা যেটা করেন, যে জ্বরের প্যারাসিটামল দেন। অনেক জায়গায় আমি যেটা চেষ্টা করি, যে গ্রামের যে যারা মানে খালিপা ডাক্তার বা তথাকথিত কোয়াক ডাক্তার, তারা এমন কিছু ওষুধ, স্টেরয়েড, নিমোসিলাইড দিয়ে দেন, জ্বর চলে যায়, কিন্তু পেশেন্ট প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং তা কিন্তু নয়, আপনাকে কারণ বুঝে মডার্ন ট্রিটমেন্ট। এবং এমন জায়গায় সায়েন্সটা চলে গেছে, ধরুন আপনার একটা ক্যান্সার হয়েছে, ভগবান না করুন, সেই ক্যান্সারটা ও কোন ওষুধে সারবে এবং আপনার আলটিমেটলি আপনি কত বছর বাঁচতে পারেন, জেনেটিক্স কিন্তু সেটা বলে দিচ্ছে। এবং এটা আমাদের দেশে এখন বহুল প্রচলিত। আমরা যদি এখন বায়োপসি করি, বায়োপসিতে শুধু যে ধরুন কোনো একটা বায়োপসিতে এলো লাংয়ের ব্রঙ্কোস্কোপিতে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এবার তার কিন্তু আবার ডিভিশন হয় যে এটা কি খুব মানে অ্যাগ্রেসিভ ক্যান্সার, সেটা তার জেনেটিক্স দেখে বোঝা যায়। কিন্তু এটা এক্সপেন্সিভ। প্রত্যেকের কিন্তু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করাটা বাধ্যতামূলক, তাহলে আমরা বুঝতে পারি কোন ওষুধটা দিলে কাজ হয়। শুনুন, ডাক্তারি সাবজেক্টে যেমন বলুন ডায়াবেটিস, আপনি বলুন তো
ডায়াবেটিসের ট্রিটমেন্ট গত 4 বছর সম্পূর্ণ বদলে গেছে। আমি জাস্ট শুনেছি দুটো কথা আপনাকে বলবো। হুম ডায়াবেটিসের ট্রিটমেন্টে আমরা জোর দিই দুটো। এক হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, সে মোটা না রোগা। হুম নাম্বার 2, ডায়াবেটিক পেশেন্টের তার অর্গ্যান কোনো ড্যামেজ হয়েছে কিনা, কিডনি খারাপ হয়েছে কিনা, চোখ খারাপ হয়েছে কিনা, আমরা কিন্তু তারপর তাদের ওষুধ ঠিক করি। সব ডায়াবেটিসের এক ওষুধ হয় না। আপনি রোগা ডায়াবেটিসকে যদি আরো রোগা হওয়ার ডায়াবেটিস দেন, সে তো একদম পাতলা হয়ে যাবে। ডায়াবেটিসের ওষুধ মানে রোগা হয়ে যেতে পারে নাকি একটা মানুষ? হ্যাঁ, ডায়াবেটিস, মোটা ডায়াবেটিস, রোগা ডায়াবেটিস। আচ্ছা। আমি এরকম ভাবে ভাগ করি তো, মানে তাতে না পেশেন্টরা বুঝতে পারে। ধরুন এক একজন ডায়াবেটিস দেই, আমার কাছে সেদিন এসছে 176 কেজি একটা ইয়ং ছেলে ডায়াবেটিক। বাবা, তাকে আমি এমন ওষুধ দেব না যাতে শরীরে ইনসুলিন বাড়ে, তাকে আমি দেব এমন ওষুধ যাতে তার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে। তার ওষুধগুলো বেরিয়েছে। সেইটাই আমি বলছি, মানে ট্রিটমেন্ট মোডালিটি কিন্তু প্রতিদিন পাল্টাচ্ছে, এবং আমার পক্ষে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে কি, যে প্রতিদিন তার সাথে তাল মিলিয়ে চলা। কিন্তু এইখানে আমি ডায়েটের প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম, মানে আমি ডায়েটটা নিয়ে আমাদের না এই ডায়েটের ব্যাপারটা অনেকটাই নেগলেক্টেড হয় এমবিবিএস সাবজেক্টে, কিন্তু এটা যত প্র্যাকটিস করতে থাকবেন আপনার ডায়েটের মিথটা চলে যাবে। যেমন ধরুন আলু খাওয়া বারণ, এটা একটা মিথ। ইউরিক অ্যাসিডে আপনার কোনো জ্বালা খাওয়া বারণ। আপনার ইউরিক অ্যাসিড একটু 6 6.5 হয়েছে, আপনার সব কিছু বীজ কোনো কিছু খাওয়া বারণ। এসব ভুল ধারণা। সেই জন্যই আমি ফার্স্টে কনসেন্ট্রেট করেছিলাম মিথ যেটা সেটা দেখুন। যদি আপনার ইউরিক অ্যাসিড থাকে, মাত্র 3টে জিনিস খাওয়া বারণ। যদি বেশি থাকে, একটা হচ্ছে সি ফুড খাবেন না, নাম্বার 2 মেটে খাবেন না, আর বিয়ার খাবেন না। অ্যালকোহলের মধ্যে অন্য কিছু চলতে পারে, কিন্তু বিয়ার না। দেখ, আমি বিয়ার খাই না, সুতরাং অত অসুবিধা নেই। কিন্তু বিড়ি তো ফোকেন। হ্যাঁ, সেটা ছাড়ুন, ওইগুলো এইসব পডকাস্টে বলতেন, তাও তো হ্যাঁ, ঠিক আছে। ওটা তো তলে নিচে দিয়ে দিতে হবে, কি নাই বলে ওটা, বিড়ি খাওয়া স্বাস্থ্য। আমি কোনো সিগারেট বলি না, কিন্তু হ্যাঁ, আমি দেখেছি যে এই যে ডাক্তারি অনেক সময় আমাদের কলকাতায় থাকলে জ্বর হলে আমাদের কি বলে, পাতলা মাছের ঝোল ভাত খাও। অনেক সময় এটা বলতো ছোটবেলায়, আমার সময়। হ্যাঁ, ছোটবেলায় জলপট্টি দিত, কি ভালো লাগতো বলুন। ভালো লাগতো। জ্বর হলে মায়ের আদর পাওয়া, হ্যাঁ, এবং জলপট্টি দেওয়া, এবং টাইফয়েড সেরে যাওয়ার পরে ওই যে কয়েক মানে মাগুর মাছ দিয়ে প্রোটিন বাড়ানো। তখন আমি আবার এইটাই দেখেছি যে আমি দিল্লিতে ছিলাম 11 বছর, আমি যখন আনন্দবাজার এবং স্টেটসম্যান মিলিয়ে দিল্লিতে কাজ করতাম, তখন ওখানে ডাক্তাররা বলতো একদম নিরামিষ খেতে হবে আর খিচুড়ি খেতে হবে। না, এখন না ওইগুলো তো ওষুধ খুব বেরিয়ে গেছে। আমার মনে হয় আমার দাদু ছিলেন ডাক্তার, LMF। তার টাইফয়েড থেকে যখন সেরে উঠতো কোনো রোগী, তাকে ওই চিড়ের ভাত সে মেপে সেইটুকুই খেতে দিতেন। তার একটা কারণ আছে, টাইফয়েডে পেটে আলসার হয়, সেটা যাতে না বাড়ে তার জন্য খুব স্পাইসি জিনিস দরকার নেই। কিন্তু আমাদের এখন টাইফয়েডের এত ভালো ওষুধ বেরিয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হয় না, ওষুধ দিয়ে সেরে যায়, নর্মাল ডায়েট। জ্বর হলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আপনি রেস্ট নেবেন, আপনি প্রচুর জল, ORS খাবেন, আর প্যারাসিটামল খাওয়ার না একটা মাত্রা আছে। আপনার ওজনটা আপনি ভাবুন, 60 কেজি তো হবে আপনার ওজন, 15 দিয়ে গুণ করুন, তাহলে 900 মিলিগ্রাম প্যারাসিটামল একবারে খেতে পারেন, দিনে ম্যাক্সিমাম 5 বার। এত খাওয়া যায় নাকি? হ্যাঁ, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট। প্রত্যেকটা আপনার ওজন দেখে খেতে হবে। সুতরাং ওইটা না, তখনকার দিনে আমি জানি আমার দাদু পাচন টাচন করে দিত, বা আমার জ্বর হলে আমার খুব ভালো লাগতো, মার এক্সট্রা আনন্দ, মানে আদর পেতাম। আমি হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়ে পুড়িয়ার ওষুধ আর একটা মিক্সচারে কেটে কেটে কি সুন্দর খাওয়া দিত, মানে বেশ, মানে জ্বর হলে না তখন একটা আলাদা খাতির পেতাম। ঠিক। এখন জ্বর হলে নিজে দুটো প্যারাসিটামল খেয়ে নিয়ে নর্মাল কাজ করতে বাধ্য। উপায় নেই তো, কাজটা করতেই হবে। প্যারাসিটামল মেরে দিয়ে বেরিয়ে গেলাম কাজে। আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার, মানে যেটাকে আমরা বলি গভর্নমেন্ট হেলথ ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি সমস্ত সিটিজেনের পাওয়ার কথা কিনা আমি বলতে পারছি না, কিন্তু পাওয়া উচিত। এই জায়গাটার ব্যাপারে
আপনারা কি ভেবেছেন ডাক্তার হিসেবে, এবং এই ব্যাপারে আপনারা গভর্নমেন্টকে কি করতে বলবেন? কারণ আমরা না অনেক কিছু মেনে নিয়েছি, মানে আমাদের ডেমোক্রেসিতে যেটা মেনে নেওয়াটা ঠিক নয়। যেমন আমাদের একটা পানীয় জলের অধিকার আছে, মানে একটা প্রপার বিশুদ্ধ পানীয় জলের অধিকার আছে। সরকারের দায়িত্ব যেমন জলটা যাতে ক্লিন আসে। আমার একটা এডুকেশন সিস্টেম থাকা উচিত, এবং সেখানে প্রয়োজনে ফ্রি, অ্যাটলিস্ট কিছু মানুষের জন্য ফ্রি এডুকেশন সিস্টেম থাকা উচিত, যেটা প্রপার। এরকম যেন কোনোদিন শুনতে না হয় যে না গভর্নমেন্ট এগুলো ভালো পড়াশোনা হয় না, তুমি প্রাইভেটে পড়াতে যাও। হ্যাঁ, কলেজ একই কথা বলছি, এবং হাসপাতাল একই কথা বলছি, এবং পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটা খুব নেগলেক্টেড। আমাদের কলকাতা শহরের এন্টায়ার পরিবহন সিস্টেম, পাবলিক পরিবহন সিস্টেম হ্যাজ কোল্যাপসড। আমাদের নিজেদের গাড়ি আছে, আমরা ঠিক আছে মিটে গেল, কিন্তু আমি তো মাঝে মাঝে গাড়ি ছাড়াও বেরিয়ে দেখি, মানে ইটস অলমোস্ট নন এক্সিস্টেন্ট। এই জায়গাগুলোতে যেহেতু আপনি অনেকটাই ক্লোজ, এই জায়গাটা বিশেষ করে ডাক্তারি সেক্টর, পরিবহন সেক্টর, এই জায়গাটা কিভাবে? আমি একদম নিজের লাইনে বলি, আমি জন্মেছি আরজি করে। আমি জন্মেছি ওই একই রকম ভাবে, ওই যে হাজরা মোড়ের ওই যে জায়গাটা কি সেবা সদন। আমার পড়াশোনা হয়েছে বাংলা মিডিয়াম স্কুল নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরে, তারপর জয়পুরিয়া কলেজ, তারপর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপর চলে গেছি পিজিআই চণ্ডীগড়ে উচ্চশিক্ষার জন্য। তখনকার দিনে আমার পড়ার খরচ খুব কম ছিল। আমি প্রেসিডেন্সি কলেজে পড়েছি, 14 টাকা পার মান্থ ফি ছিল, সেটা তখন বেশি বলা হতো, প্রেসিডেন্সি কলেজের মাইনে বেশি। এবার ব্যাপারটা না, সমস্ত কিছু বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। এটা আমরা পাশ্চাত্য দেশকে আমরা বড় বেশি ফলো করছি, কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আমি তো আমার দেখে আমার যে ধরুন কাজের লোক বলুন বা আমার যারা ধরুন আমার সেক্রেটারি যে আছে, তারা একজন বাচ্চাকে পড়ায় প্রতি মাসে তাদের প্রায় 4,000 টাকা মাইনে, এবং একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস উঠতে তাদের 30 থেকে 40,000 টাকা লাগে। ওইটা আমি তাকে দিই, কিন্তু এটা কজন দিতে পারবে? সুতরাং আমার মনে হয় এখানে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি যেটা করেছে, ধরুন ইউকে, সুইজারল্যান্ড বা সমস্ত ম্যাক্সিমাম ইউতেই এই সিস্টেমটা, আমি বলছি মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি, দে আর দ্য মোস্ট সোশ্যালিস্ট কান্ট্রি। অ্যাবসলিউটলি। আপনি জল পাবেন যেখানে আপনার কোনো ইকোলাই থাকবে না, কোন রকম কলিফর্ম ব্যাকটেরিয়া থাকবে না। আপনি পড়াশুনোটা গভর্নমেন্ট সেক্টরে করবেন, চিকিৎসা গভর্নমেন্ট সেক্টরে আপনার করতেই হবে, এরকম ব্যাপার। কারণ বাইরে করাটা ভীষণ বিপজ্জনক এবং ভীষণ এক্সপেন্সিভ। কিন্তু ইউকেতে 45% ট্যাক্স, এবং বেশিরভাগ লোকই ট্যাক্স দেয়, তাও কিন্তু NHS ওদের যেটা, ওরা পারছে না সামলাতে। ওদের যে ভিড় এবং ওয়েটিং পিরিয়ড, তাতে কিন্তু পারছে না। এবার আমাদের দেশে হয়েছে কি, একটা হজবরল সিস্টেম চলছে। আমাদের সবচেয়ে করা উচিত বর্তমান গভর্নমেন্টের প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে ভালো করা। আমাদের সুপার স্পেশালিস্ট নীল সাদা বাড়ির দরকার নেই, নীল সাদা বাড়ি দিয়ে কিছু হবে না। আমার দরকার বেশি কিছু না, ডাক্তার 24 ঘন্টা থাকবে। যদি কারোর ওইখানেই জন্ম হয়, ওখানে যদি তার হয়, কারণ এখন ডাক্তার প্রচুর বেরোচ্ছে। মুশকিল হচ্ছে যে যারা এই NRI কোটা বা এগুলো থেকে বেরোচ্ছে, তারা কতটা মানুষের কাছে যাবে আমি খুব দ্বিধাগ্রস্ত। আমার মনে হয় MBBS করে তারা MBA করবে, কারণ তারা কিন্তু ডাক্তার হবে না। টাকা দিয়ে ডাক্তারি পড়ে ডাক্তার হওয়া যায় না, কারণ মানুষের দুঃখ সে বুঝতেই পারবে না। সুতরাং প্রাইমারি হেলথ সেন্টারটাকে ঠিক করা যাক না, এবং প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে অন্তত একজন ডাক্তার যাতে সারাক্ষণ থাকে, ট্রেন্ড সিস্টার থাকে, একজন এক্সরে টেকনিশিয়ান যেন অন্তত 24 ঘন্টা থাকে, আমার তো বেশি কিছু দরকার নেই, আর স্নেক ভেনম যেন থাকে। আর হার্ট অ্যাটাকের একটু বেসিক রোগ, হার্ট অ্যাটাক হলে আপনি যাতে অন্তত তাকে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, অ্যাটরভাস্টাটিন দিয়ে আপনি পাঠাতে পারেন। আমি বলছি না ওখানে থ্রম্বোলিসিস করা, এখন আগে সেটা করা হতো, কিন্তু তারপর সেটা নিয়ে এত টাকা নয়ছয় হলো, যার জন্য প্রাইমারি হেলথ সেন্টারে থ্রম্বোলিসিস করাটা উঠে গেল। কিন্তু এই মমতা গভর্নমেন্টেরই প্রথম দিকে রেটিভ প্লেস
বলে একটা খুব দামি প্রায় 12-13 হাজার টাকা দামের ওষুধ কিন্তু ফ্রিতে পাওয়া যেত প্রাইমারি হেলথ সেন্টারে। সেটা আলটিমেটলি বুঝতেই পাচ্ছেন দুর্নীতির কারণে উঠে গেল। এখন এখানে লেট ডক্টর মৈত্র খুব ভালো, সুব্রত মৈত্র খুব ভালো কাজ করেছিলেন আমি মনে করি, যে উনি না বলতেন যে যদি প্রাইমারি হেলথ সেন্টার লেভেলে একজনও আমি হাঁপানি রোগীকে বাঁচাতে পারি তাহলে বুঝবো আমার কাজ ভালো হয়েছে। হাঁপানি রোগীর বাঁচানোর জন্য কি দরকার? একটা বাইপ্যাপ মেশিন, দাম কত? 30 থেকে 35 হাজার টাকা। সেই মেশিনটা যদি ভালো করে ট্রেনিং দেওয়া হয়, অনেক হাঁপানি রোগীকে কিন্তু প্রাইমারি হেলথ সেন্টার থেকে আমাকে যেতে হয় না। ধরুন বর্ধমান হসপিটালে পাঠিয়ে দিল, মাটিতে শুয়ে বাইপ্যাপ দেওয়া যাবে না, বরঞ্চ প্রাইমারি হেলথ সেন্টারে বাইপ্যাপ দেওয়া যাবে। এটা কি করা যায় না? মানে এটা না, আপনি যদি জানেন আপনার ভিশন কি, তাহলে আপনার মিশন সাকসেসফুল হবে। পসিবলি গতবারে যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার ভিশন মিশন কিছুই ছিল না, কিন্তু এই জিনিসটা বুঝতেনই না, কেননা না বোঝানোর চেষ্টা করতে গেলে গালি খেতে হতো। কারণ উনি চাইতেন বড় বড় বিল্ডিং, নীল সাদা বিল্ডিং, কিন্তু নীল সাদা বিল্ডিং এর চেয়ে আমাদের যে সাধারণ লোকের সাপে কামড়ানোর যে, আপনাকে আমি খুব একটা ছোট্ট কথা বলে আপনাকে বলি, সাপের কামড়ে মারা গেল, আপনি পুরুলিয়ায় একজন ইয়ং লেডিকে মারা হলো ডক্টরকে, এবার তার জন্য দায়ী কে? দায়ী কি জানেন? আমাদের পলিসি। কেন জানেন? কলকাতা, পশ্চিমবঙ্গের সাপ আর দাক্ষিণাত্যের সাপ, তামিলনাড়ুর সাপ, হ্যাঁ, সম্পূর্ণ আলাদা বিষের ব্যাপারে। আমাদের বেঙ্গল ইমিউনিটি আমার নয়ননাথের পাশে ছিল, ওটাকে যদি আবার ভালো করে তোলা যায় তাহলে আমাদের এখানকার সাপের বিষ থেকে প্রতিষেধক তৈরি করা যাবে, তাহলে অনেক লোক বাঁচবে। আজকাল যেটা 1 ইউনিট সাপের ওষুধ দিয়ে কাজ হতো, এখানে 3 ইউনিটেও কাজ হচ্ছে না। তার কারণ হচ্ছে দুটো পুরো আলাদা গোত্রের সাপ। হোল কলকাতায় তো সাপের বিষের অ্যান্টিডোট না তৈরি হয় না। এগুলো খুব সাধারণ ব্যাপার। ভিশন থাকলে কবেই হবে। তবেই, আপনি যদি চোখে না দেখেন, আপনি যদি জানেন, মানে যেটা বলা হয় যে আপনি জানেন না যা, তা কোনোদিন বুঝতে পারবেন না। এটা টেকনিক্যাল লোক যদি থাকে, আমি বলবো সুব্রত মৈত্র তার ওই অল্প সময়ের মধ্যে অনেক কিছু ভালো কাজ করেছিলেন। মানে আমি বলছি যে সরকারের সাথে না হলেও আপনি তো দলের সাথে ঘনিষ্ঠ, হ্যাঁ, যারা আমার আছেন ডাক্তার বন্ধুরা হয়েছেন, তাদের মাধ্যমে যদি এই জিনিসটাকে বারবার করে তারা যেই মন্ত্রিসভা হয়ে যাবে অবশ্যই তাদের বলবো তুমি একটু প্রাইমারি লেভেলটা দেখো। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, অন্তত পক্ষে দালাল সিস্টেমটাকে তুলে দিতে হবে। টাউট, যেটা হচ্ছে টাউট, মানে যেটা টাউট আপনাকে টোটাল তুলে দিতে হবে। শুধু একটা ট্রলি নিয়ে আসবে তার জন্য 200 টাকার দাবি করছে, এটা তো হতে পারে না। আমাদের ডাক্তারদের, সরকারি ডাক্তারদের একজন থাকে 100 জন পেশেন্ট দেখার জন্য। একটা হসপিটালে কত স্টাফ, আমরা কি এক্সট্রা একটা ওয়াশরুম করতে পারি না? একটা বসার জায়গায় একটু একটা পানীয় জলের ব্যবস্থা, আর না হয় নিয়ে যেতে পালিয়ে না যায় সে শেকল বাঁধা একটা জলের এই রাখলাম একটা গ্লাস, শেকল বাঁধা স্টেশনে, কারণ তারা তো জল তো তাদের খেতে হবে, পানীয় জল। এগুলো খুব বেসিক ব্যাপার। আরেকটা কি জানেন তো, আমি ডাক্তার হিসেবে দেখেছি, দু একটা একটু কথা বলা, আপনি ভালো আছেন তো, জাস্ট এটা দেখবেন অনেক রোগ সেরে যাবে। আমি সত্যিই বলছি, ডাক্তার না শুধু এই যে ইউএস মডেল একদম ফলো করবেন না। ইউএস মডেল হচ্ছে আপনার চোখের সামনে 200টা রিপোর্ট ফেলে দিল, আপনি পেশেন্টকে টাচ করলেন না, আপনি দিনে 6টা পেশেন্ট দেখলেন, আপনি রিপোর্ট বেসিসে ট্রিট করলেন। এখানে আমাদের পেশেন্টরা অত্যন্ত ভদ্র, তারা চায় একটুখানি ভালো। তার জন্য HR টাইপের, আমি বলছি না, আশা কর্মীদেরই একটু ট্রেনিং দেওয়া যাক, যারা আমাদের কর্পোরেটে আমরা যেটা HR বলি, যে হ্যাঁ তোমার কষ্ট হচ্ছে বোন, তুমি এখানে বসো, ডাক্তারকে বলছি, তার প্রেগনেন্ট, যে তোমাকে দেখে দেবে, তাহলেও সে অ্যাসিওর থাকে। আমার মনে হয় একটু ভালো কথা শুনতে হসপিটালে আসে, দূর দূর করে
তাড়িয়ে দিলে না, মানে তার একটা ভীষণ একটা খারাপ একটা হয়, কিন্তু সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়। কিন্তু এটা আমি কর্পোরেটে বসে সারাদিনে 30টা মাত্র পেশেন্ট দেখি বলতে পারি, আর যে 2 ঘন্টায় 200টা পেশেন্ট দেখে তাকে আমি বলবো কি করে? আমার মনে হয় সরকারি হেলথ সিস্টেম যদি ভালো না হয়, গরিবদের চিকিৎসা হবে না। সরকারি হেলথ সিস্টেম ভালো করতে হবে। সরকারি অন্তত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে অন্তত এরকম না যে স্কুল ছুটের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা কেন হচ্ছে সেটা দেখতে হবে। আর ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন করা হতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন দেখা। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কিন্তু মেলা খেলা নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কিন্তু টলিউডে কে কাজ করছে কে কাজ করছে না, কোন শিল্পীকে আমি কাজ দেব কারকে দেব না, কোথা থেকে কত তোলা তুলবো কোথা থেকে কত তোলা তুলবো না, এটা নয়। আর পুজো কখনোই মহালয়া থেকে লক্ষ্মী পুজো অব্দি এক্সটেন্ড করতে পারে না। এটা ঠিক কথা। লক্ষ্মী পুজো কেন, লক্ষ্মী পুজোর পরের দিন অব্দি। এই ব্যাপারে তো আমি বলছি বাংলাকে চেঞ্জ করতে হবে, বাঙালির মানসিকতা চেঞ্জ হচ্ছে। আপনি এখন দেখবেন ইয়ং জেনারেশন, তারা কিন্তু আমি বলছি তারা বিজেপির ফরে, তারা কিন্তু কিছুতেই কমিউনিস্ট আইডিয়াতে তারা বিশ্বাস করে না। আচ্ছা বলুন তো দেখি, আমি হোল টাইমার হলাম কমিউনিস্ট, আমি সরকারকে 35 to 36% ট্যাক্স দিই, তার থেকে আমার যে রোজগার হয় আমার কমিউনিস্ট পার্টিকে আরো 40% দিতে হবে। তাহলে খেটে খুঁটে আমি পার্টিকে আমি টাকা দিতে যাবো কেন? তাহলে সারা জীবনে যে আমি যে খেটে যে জ্ঞান করেছি, আমি তো কাউকে ঠকিয়ে রোজগার করছি না। আমি তো প্রত্যেকটা পেশেন্ট দেখছি, তার এগেনস্টে আমার মানি জেনারেট হচ্ছে, ব্যাংকে নেফটে জমা হচ্ছে, ব্যাংক থেকে আমাকে এটিএমে টাকা তুলতে হচ্ছে। যদি আপনারা, আমার মনে হয় যে ডাক্তারি শাস্ত্রটা না এত বেশি, প্রাইভেট মেডিকেল কলেজ আমি একদম বিরোধী। তাতে না আছে ভালো রোগী, না আছে ভালো টিচার, নামেই এমবিবিএস হবে, এবং 20% অফ দেম উইল পেরিস। তারা এমবিবিএস করে এমবিএ করবে, বা তারা ওই এমবিবিএস ডিগ্রিটা নিয়ে থাকবে। বুঝতে পেরেছি কি বলছেন। আজকে আমার মনে হয় আজকে আমাদের অনেকক্ষণ ধরে খুব খুব ইম্পর্টেন্ট ডিসকাশন হলো, এবং অনেকগুলো ভ্যারিড জিনিসপত্র নিয়ে। থ্যাংক ইউ এগেইন আসার জন্য। আবার পরে যখন আবার নানান রকম জিনিস তো চলবে, সরকার সবে এসছে, সুতরাং আপনাকে আমি আবার একটু অনুরোধ করবো মাঝে মাঝে যখন দরকার হবে এরকম আপনাকে ফোন করে বলবো, তখন আবার আসবেন, আবার দেখা হবে। সুতরাং বিদায় আজকের জন্য। আজকের মতো আমরা পডকাস্ট এইখানেই শেষ করছি। নমস্কার। দেখতে থাকুন মুখে মুখে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে আগামী সপ্তাহে।